পুলিশ ও প্রশাসনের গাফিলতিতে কুমিল্লার পর সহিংসতা ছড়ায় অন্তত 15 জেলায়। অভিযোগ স্থানীয়দের। অস্থিরতা সৃষ্টির জন্য পরিকল্পিত হামলা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 1.5 বছর পর ক্লাসে ফিরলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ। প্রথমবার গুচ্ছ ভর্তি পরীক্ষা নিল 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিদেশ ফেরত যাত্রীদের টার্গেট করে বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্র। রাজধানীতে 30টি হটস্পট। হিমশিম অবস্থা পুলিশের। ওমানে ঝড় হলেই আতঙ্কে থাকেন ফেনী লক্ষ্মীপুরের মানুষ। ঘূর্ণিঝড় শাহিনে নিহত 3 জনের লাশ ফেরেনি এখনো। দেশটির উপকূলীয় এলাকায় কাজ করেন অনেক বাংলাদেশি। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। দুর্গাপূজায় কুমিল্লার পর সহিংসতা ছড়ায় দেশের অন্তত 15টি জেলায়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন তৎপর না থাকায় সহিংসতা ঘটিয়ে দ্রুত গা ঢাকা দিয়েছে অপরাধীরা। এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে পুলিশ ও প্রশাসনের গাফিলতি দেখছেন বিশিষ্টজনরা। তারা বলছেন, কুমিল্লার ঘটনার পর তৎপর হলে প্রতিরোধ করা যেত অন্যান্য পূজা মণ্ডপে হামলা। সাবেক পুলিশ মহাপরিদর্শক বলেছেন, জবাবদিহির আওতায় আনতে হবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের। আফজাল হোসেনের রিপোর্ট। রামু থেকে কুমিল্লা, ছোট ঘটনাকে ঢাল হিসেবে ব্যবহার করে সাম্প্রদায়িক সহিংসতা চালিয়েছে সুবিধালোভী অন্ধকারের একটি গোষ্ঠী। একটি বাদে কোনো ঘটনাতেই মূল হোতাদের চিহ্নিত করতে পারেনি পুলিশ প্রশাসন। বারবার প্রশ্ন উঠেছে তাদের ভূমিকা নিয়ে। এবারের দুর্গাপূজায় কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার পর দেশের অন্তত 15টি জেলায় ছড়িয়ে পড়ে সহিংসতা। কুমিল্লার ঘটনার 2 দিন পরেও অনেক মণ্ডপে ছিল না পুলিশের উপস্থিতি। আর এই সুযোগে সহিংসতা ঘটিয়ে সটকে পড়েছে অপরাধীরা। ডেকেও মেলেনি পুলিশের সাড়া, এমন অভিযোগ উঠেছে কোথাও কোথাও। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্যমতে সারা দেশে 100-র মতো পূজা মণ্ডপে হামলা হয়েছে। এই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতিকে দুষছেন সাধারণ মানুষ। তারা বারবার ডিসিকে, এসপিকে, ওসিকে, ইউএনওকে, উপজেলা চেয়ারম্যানকে, পৌর মেয়রকে, এমপিকে সবাইকে বারবার জানাইছে, আকুতি জানাইছে তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ আগে আসে না। ভিডিও ফুটেজগুলো এখন পরবর্তীতে দেখছি, সেখানে আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা বাহিনীর চরম নিষ্ক্রিয়তা। এই বিষয়টি আমাদের নাগরিক জীবনকে আমাদেরকে উদ্বিগ্ন করে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলছেন, বারবার সতর্ক করার পরও সাম্প্রদায়িক হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে প্রশাসন। প্রোঅ্যাক্টিভ হয়ে আগে থেকে প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে কোনো ভূমিকা কিন্তু দেখা যায় না। প্রশাসন প্রাথমিকভাবে যখনই ঘটনার সূত্রপাত হয় সেটাকে যদি শক্তভাবে হাতে নিতেন তাহলে এটি এই পর্যায়ে যেতে পারে না। কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়া তোলপাড় করবে, ভাঙচুর করবে, সব কিছু তছনছ করবে, এই দায়িত্ব প্রশাসনকে নিতেই হবে। যেসব জেলায় সহিংসতা হয়েছে ওইসব জেলার পুলিশ ও গোয়েন্দার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার পরামর্শ দিয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক। তাদের প্রত্যেকটা ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত, যে তারা কোনো অ্যাডভান্স সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছিল কিনা। আর না নিয়ে থাকে তাহলে তো সংশ্লিষ্ট অফিসারদেরকে জবাবদিহিতে আনতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র যে কোনো মূল্যে রুখতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই উদ্দেশ্যমূলকভাবে পূজা মণ্ডপে হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদেশে বসে কেউ কলকাঠি নাড়ছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে ঘটনার পর থেকেই এটিকে ইস্যু করে পাল্টাপাল্টি দোষারোপ আর কাদা ছোড়াছুড়িতেই ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি। প্রথমে কুমিল্লা, তারপর সহিংসতা ছড়িয়ে পড়ে নোয়াখালী, ফেনী সহ দেশের বিভিন্ন জায়গায়। নাশকতা রোধে অনেক জায়গাতেই কার্যকর ভূমিকা রাখতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে রোববার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কারা এই ঘটনার নেপথ্যে অনেকটুকু গুটিয়ে আনা হয়েছে তদন্তের জাল। পুরো ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত দাবি তার। আমরা খুব সিরিয়াসলি দেখছি। আমরা একটা নির্ভুল তদন্তের মাধ্যমে খুব শীঘ্রই জানাবো বলে আমরা আশা করছি। এটা যে করেছেন উদ্দেশ্যমূলকভাবে করেছেন, যে করেছেন কারো ইন্ধনে করেছেন। আমাদের দেশের লোকেরই তো অভাব নেই, দেশের বাইরের থেকে কলকাঠি কেউ নাড়ছে কিনা সেগুলো আমাদের তদন্ত বেড়ে আসবে। রাজধানীতে অন্য একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পুরো ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেন। এই সাম্প্রদায়িক যে শক্তি
এরা বিষধর সাপ। এই বিষধর সাপ সুযোগ পেলেই ছবল মারবে। সব সাম্প্রদায়িক শক্তির একটি ঠিকুজি, সেটা হচ্ছে বিএনপি। অন্যদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব অভিযোগ করে বলেন, আইন শৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করায় এমনটি ঘটেছে। সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উদাসীনতার কারণে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে গোটা বিষয়টাতে, যে সরকারের মদতপুষ্ট হয়েই এই ঘটনাগুলো ঘটেছে। বরাবরই এই কাজটা তারা করে আসে। যখনই কোনো ঘটনা ঘটে সেই ঘটনায় তারা বিএনপিকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে, অথচ এই কাজটা তারাই করে। সহিংসতা প্রতিরোধে সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি জামায়াতের দোসররা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি নিজেদের দোষ ঢাকতে এখন সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে এবং যারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে তারা রাজনৈতিক ফায়দা লুটার স্বার্থে এই বিএনপি জামাত এবং তাদের দোসররা সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী মিলেই এই ঘটনা ঘটিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পাগল না দেশের মানুষ পাগল? ওনার বক্তব্যে মনে হয় রাস্তায় যে পাগল ঘুরে বেড়ায় সে মনে করে সবাই পাগল ও ভালো। দেশের মানুষ সরকার ও জনপ্রতিনিধিদের ওপর আস্থা হারিয়ে ফেলছে বলে অভিযোগ করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। ফেনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক গোষ্ঠী সারা দেশে সহিংসতা চালিয়ে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বিভিন্ন স্থানে হামলার ঘটনার প্রতিবাদে আগামী 23 অক্টোবর সারা দেশে গণ অনশন ও আধাবেলা অবস্থান কর্মসূচির ঘোষণা দেন রানা দাশগুপ্ত। ঘটনা যেগুলো ঘটছে এগুলো কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়, সব ঘটনাগুলোই পরিকল্পিত ঘটনা। এই পরিকল্পিত ঘটনার লক্ষ্য হলো দেশ থেকে সংখ্যালঘুদের তাড়িয়ে দিয়ে এই জনসংখ্যার হার আরো কমিয়ে দেওয়া। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি এরা বিনষ্ট করতে চায়। পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণকমিশনের তদন্ত কমিটির সদস্যরা। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তারা। গত 26 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত নারকীয় তাণ্ডব চালানো হয় ব্রাহ্মণবাড়িয়ায়। সে ঘটনার তদন্তে যান গণকমিশনের তদন্ত ও গণশুনানির 5 সদস্যের প্রতিনিধিরা। তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার ঘটনা একই সূত্রে গাঁথা। এ সময়ে ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সংসদ সদস্য আম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর কাছ থেকে সাক্ষ্য নেওয়া হয়। এ সময় তিনি জনসমক্ষে তদন্তের ফলাফল তুলে ধরার আহ্বান জানান। যে ঘটনাটি কুমিল্লায় ঘটেছে, যারা সেন্সেবল লোক তারা কিন্তু কোনো সময় বিশ্বাস করেনি যে কোনো হিন্দু এই কাজটি করে থাকতে পারে। হেফাজতের লোক বা আপনার জামাতের লোক বা জামাতের যারা ছাত্র শিবির এরাই ঘটনা ঘটিয়েছে। তদন্তের ফলাফল সঠিকভাবে তারা তদন্তটা করুন এবং তাদের ফলাফল উঠে আসুক, সেটা আমরা চাই, এবং জনসমক্ষে তাদের তদন্তের ফলাফলটা তুলে ধরা হোক, এটা আমি চাই। দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো সশরীরে ক্লাস ও পরীক্ষা। প্রাণের ক্যাম্পাস আগের চেহারায় ফেরায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে করোনার কারণে একাডেমিক ক্ষতি পুষিয়ে নেওয়ার তাড়না ছিল সবার মধ্যে। বিশ্ববিদ্যালয় উপাচার্য জানালেন, ছুটি কমিয়ে পরিবর্তন আনা হবে একাডেমিক ক্যালেন্ডারে। করোনার কারণে প্রায় 1.5 বছর বিরতির পর আপন রূপে ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠেছে কলাভবন থেকে শুরু করে কার্জন হল। ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাসের শেষ নেই শিক্ষার্থীদের। এতদিন পরে আমাদের বন্ধুদের পেয়ে সবাইকে নিয়ে আমরা আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি এবং আমাদের ক্লাসগুলো আমরা আবার শুরু করছি। খুব বেশি আনন্দ হচ্ছে। আবার প্রথম বর্ষের মতো এতদিন বন্ধ থাকার পর এখন সবাইকে আরো বেশি কাছের মনে হচ্ছে এবং বন্ধুদের পেয়ে
আমাদের অনেক ভালো লেগেছে। আগের সেই পরিবেশটা, আগের সেই অনুভূতিটা আর কি ফিরে এসেছে। স্বস্তি থাকলেও করোনার কারণে যে ক্ষতি হয়েছে তা নিয়ে শঙ্কাও রয়েছে অনেক শিক্ষার্থীর মাঝে। অলরেডি হচ্ছে 1 বছরের সেশন জটে পড়ে গেছি আমরা, যে 16-17 সেশন যারা ছিলাম তারা আমরা 43তম BCS এ পার্টিসিপেট করার কথা ছিল, অলরেডি আমরা ওইটা মিস করে ফেলছি। 1.5 বছর চলে গেছে, এর মধ্যে যে আমাদের মানসিক প্রেশারটা আছে আর কি, 1.5 বছর চলে গেল আমাদের থেকে। আসলে এটা আমরা পরবর্তীতে কিভাবে কভার আপ করব। শিক্ষার্থীদের ক্লাসরুমে পেয়ে আনন্দিত শিক্ষকরাও। আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে আমরা ক্যাম্পাসে ফিরে পেয়েছি, আমরা সবাই খুব খুশি, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি। ঘাটতিটা আমরা পুষিয়ে দিতে পারি এবং প্রয়োজনে যদি আমাদের শনিবারে ক্লাস এবং পরীক্ষা নিতে হয় তাতেও আমরা রাজি আছি। ক্লাসে অংশগ্রহণকারীদের শতভাগ টিকার আওতায় এসেছে জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বলছেন, ছুটির সংখ্যা কমানোর পাশাপাশি বন্ধের দিনগুলোতে ক্লাস পরীক্ষা নিয়ে 1 বছরের মধ্যেই একাডেমিক ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। একাডেমিক কাউন্সিলও প্রত্যাশা করেছে যে আমাদের কাছে যে তথ্যপত্র আছে তাতে আমরা 1 বছরের মধ্যে অনেকগুলো জায়গা থেকেই বেরিয়ে আসতে সক্ষম হব। এদিকে ছাত্রলীগের পাশাপাশি ছাত্রদলের উপস্থিতিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ছাত্র রাজনীতির আতুরঘর খ্যাত মধুর ক্যান্টিন। 1.5 বছর পর সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হয় আবারও প্রাণ ফিরে পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। করোনার কারণে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে শিক্ষক শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এই ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এই প্রক্রিয়ার যাত্রা শুরু। নিজ নিজ জেলায় পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। রোববার সারা দেশে একযোগে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণ করে। এই উপলক্ষে ক্যাম্পাসগুলো ছিল শিক্ষার্থী আর অভিভাবকদের পদচারণায় মুখর। ম্যাথে যে সময় 36 সেকেন্ড মাত্র, কিন্তু অঙ্কগুলো আসলে বুঝতেই অনেক সময় চলে গেছে। প্রায় 1.5 বছর অপেক্ষা করার পর পরীক্ষাটা হয়েছে। এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াতের ভোগান্তি না থাকায় এই পদ্ধতিকে স্বাগত জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। আমাদের জায়গায় জায়গায় যেতে হতো, এটা আমাদের বিভাগের মধ্যে দিতে পারতেছি। সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে যেয়ে বারবার পরীক্ষা দেওয়ার চেয়ে এটা সুন্দর একটা অবস্থা। তবে কেন্দ্র নির্বাচন সংক্রান্ত জটিলতায় ভোগান্তিতে পড়তে হয় অনেককে। ভেবেছিলাম যে আমাদের পার্শ্ববর্তী যে শহরগুলো অঞ্চলে সেখানে আমাদের পরীক্ষা হবে, কিন্তু না, আমাদের পরীক্ষা আমি বগুড়া অধিবাসী হয়েও ময়মনসিংহে দিতে হলো। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের আসন বিন্যাস সহ পরীক্ষা সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকলের প্রত্যাশা ছিল যে ছেলে মেয়েদের হয়রানি কেমনে বন্ধ করা যায়, অভিভাবকদের হয়রানি কেমনে বন্ধ করা যায়, কিভাবে তারা একটা পরীক্ষা দিয়ে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। ওই জিনিসটা এইবার বাস্তবে রূপ নিল। তারা একটা মাত্র পরীক্ষা দিয়ে তারা 20টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তারা কিন্তু যোগ্যতা অর্জন করলো। গুচ্ছ পদ্ধতিতে লিখিত পরীক্ষা না থাকায় 100 নম্বরের পুরোটাই ছিল MCQ। সিদ্ধান্ত অনুযায়ী 3টি বিভাগেই ধাপে ধাপে অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষা। সাদিয়া আফরিন, সময় সংবাদ। রোহিঙ্গা এবং আটকে পড়া পাকিস্তানিদের বাংলাদেশের জন্য বোঝা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত দেখা করতে গেলে একথা বলেন শেখ হাসিনা। সকাল 11টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান নেদারল্যান্ডসের নবনিযুক্ত দূত অ্যান জেরার্ড ভ্যান লিওয়েন। এ সময় শেখ হাসিনা তাকে জানান, রোহিঙ্গারা কক্সবাজারের প্রকৃতির জন্য হুমকি। উত্তরে রাষ্ট্রদূত বলেন, একমাত্র প্রত্যাবাসনই এই সংকটের সমাধান। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত অ্যাচিন ফ্রোস্টার। কূটনৈতিক দায়িত্ব পালনে তিনি প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন। পরে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বাংলাদেশে নেপালের নবনিযুক্ত দূত বংশীধর মিশ্র। এ সময় বাংলাদেশের সঙ্গে দেশগুলোর দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশ ফেরত যাত্রীদের টার্গেট করে বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্র। কখনো চেতনানাশক খাইয়ে, কখনো অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুটে নেয় তারা। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এক নাগরিকের মালামাল লুটের মামলায় 3 জনকে গ্রেফতারের পর গোয়েন্দারা বলছে, চলতি বছরই চক্রটি শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে।
গেল 5 অক্টোবর দেশে ফেরেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ওমর শরীফ। বিমানবন্দর থেকে বেরিয়ে বাস কাউন্টারে গেলে দুজন নিজেদেরকে তার নিজ জেলা নাটোরের বলে একসাথে বাড়ি ফেরার প্রস্তাব দেয়। রাজি হলে ওই দুই ব্যক্তি বাসের টিকিট কাটার ব্যবস্থা করে। গাড়ি সিরাজগঞ্জের ফুড ভিলেজে পৌঁছালে ডাব খেতে দেয় তারা, তাতেই বাধে বিপত্তি। অজ্ঞান হয়ে গেলে সর্বস্ব লুটে পালিয়ে যায় দুজন। 2.5 লক্ষ টাকার মতো টাকা ছিল, যেটা আমি যে ওইখানে ভাঙাইছি আর কি এয়ারপোর্টে। তারপরে আমার অনেক কাপড় চোপড় ছিল ওখানে, তারপরে এছাড়াও আরও অনেক জিনিস ছিল। এর আগের মাসে মিশর প্রবাসী এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হন। সিসিটিভির ফুটেজ ও প্রযুক্তি সহায়তায় শনাক্ত করা হয় আসামিদের। বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 3 জনকে। এ চক্রের প্রধান আপেল। হাজি হওয়ায় সে সহজেই টার্গেটকে নিজের আয়ত্তে নিয়ে নিতে পারে। তাদের মূল উদ্দেশ্য হলো প্রবাসীদেরকে টার্গেট করে এবং তারা অপরাধটা করে ঢাকার বাইরে নিয়ে পুলিশকে এড়িয়ে তারা কাজ করে। গোয়েন্দারা বলছেন বিমানবন্দরে ওত পেতে থাকা চক্রটির প্রধান টার্গেট বিদেশ ফেরতরা। চলতি বছরেই 100-রও বেশি ছিনতাইয়ের কথা স্বীকার করেছে তারা। যে মূল হোতা মাসুদুল হক, তার নিকট হতে জানা যায় প্রায় 46 লক্ষ টাকার মালামাল ইতিমধ্যে গত 1 বছরে তারা তাদের টিম লুণ্ঠন করে নিয়ে যায় এবং তারা নিজেদের মধ্যে ভাগ-বটোয়ারা করে। বিমানবন্দর থেকে বাড়ি ফেরার ক্ষেত্রে প্রবাসীদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর 30টি স্থানকে ছিনতাইয়ের হটস্পট হিসেবে চিহ্নিত করেছে গোয়েন্দা পুলিশ। মধ্যরাত থেকে ভোর কিংবা দিনে দুপুরে অহরহ ঘটছে ছিনতাইয়ের ঘটনা। মার্জিয়া মুমুর রিপোর্ট। ধারালো ছুরি দিয়ে একটা ঘা দিছে আর কি, খুব ব্যথা ছিল। এরপর আমি সেন্সলেস হয়ে ফুটপাথ থেকে রাস্তায় পড়ে যাই। ছিনতাইকারীদের ছুরির আঘাতে গুরুতর আহত ঢাকা কলেজের মাস্টার্স পড়ুয়া রায়হান জানাচ্ছিলেন বিভীষিকাময় সেই দিনটির কথা। পথচারীদের সহায়তায় সেদিন প্রাণে বাঁচলেও আজও বয়ে বেড়াচ্ছেন শরীরের ক্ষত। আমার আয়সা ধরছে, সব কয়জন ধরছে, ধরবার তোর কাছে যা আছে, এবার বলতেছিল যে তোর কাছে যা আছে সবগুলো দিয়ে দে আমাদেরকে। নগরীতে প্রায় প্রতিদিনই মোবাইল, টাকা পয়সা ছিনতাই করে একটি সংঘবদ্ধ চক্র, যাদের কাছে থাকে ছুরি, চাপাতি সহ ধারালো অস্ত্র। গত 3 বছরে ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন 36 জন। এই সমস্যাটা লাইফ রিস্কের পর্যায়ে চলে যায়, আর বেশিরভাগ ওরা মেয়েদেরকেই বেশি অ্যাট্রাক্টটা করে। হয় দিয়ে দিতে হবে, আর যদি কিছু করেন হচ্ছে ছুরি নিয়ে আসবে, হয়তো আপনাকে ছুরি দিয়ে আঘাত করে ওরা চলে যাবে। পল্টনের ভিতরের যেই রোডগুলো, সেগুলোতে সন্ধ্যা 7টা থেকেই লাইট টোটালি অফ হয়ে যায়। ঢাকার সিএমএম আদালতে মামলার নথি পর্যালোচনায় দেখা গেছে গত 10 বছরে শাহবাগ, রমনা, মতিঝিল, বাড্ডা, যাত্রাবাড়ি, ডেমরা সহ 15টি থানা এলাকায় ছিনতাই হয়েছে সবচেয়ে বেশি। আমাদের পুলিশ টহল জোরদার করা হচ্ছে, বিশেষ করে আমাদের গোয়েন্দা পুলিশ বিভিন্ন জায়গাগুলিতে টহল আছে। আমি মনে করি যে আমরা এটার বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাব। ভুক্তভোগী ও নগরবাসীর অভিযোগ, বেশিরভাগ সড়ক ও গলিতে আলোর ব্যবস্থা নেই। প্রধান সড়কের সিসিটিভি ক্যামেরাও অচল। ছিনতাই প্রবণ স্পটগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও আলাদা টহলের দাবি বাসিন্দাদের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ওমানে ঘূর্ণিঝড় হলেই আতঙ্কে থাকেন ফেনী, লক্ষ্মীপুর অঞ্চলের মানুষ। এই জনপদের অনেকেই কাজ করেন দেশটির উপকূলবর্তী এলাকায়। সবশেষ 3রা অক্টোবর ঘূর্ণিঝড় শাহিনের তাণ্ডবে নিহত 3 বাংলাদেশির লাশ এখনও দেশে না ফেরায় উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারগুলোর। লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ মাহবুবুল ইসলাম ভুইয়ার পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। ওমানের আকাশে মেঘ জমলে চিন্তার ভাঁজ পড়ে লক্ষ্মীপুর নোয়াখালী অঞ্চলের মানুষের কপালে। ওমান সাগরে ভাসমান দিন কাটানো আপনজনটি কি নিরাপদে ঘরে ফিরবে, এমন চিন্তায় কাটে নির্ঘুম রাত। লক্ষ্মীপুরের সদর উপজেলার মধ্যম মক্করধ্বজ গ্রামের আমজাদ হোসেন 2019 সালে ধার দেনা করে ভাগ্য ফেরাতে পাড়ি জমান বিদেশে। পরিবারের হাল ধরতে বিদেশ যাওয়া হৃদয়ের মৃত্যুতে যেন আকাশ ভেঙে পড়েছে গোটা পরিবারের ওপর। 2 দিন পরে লাশ পাওয়া গেছে, সময় তো মায়ের আর জ্ঞান ছিল না, কি হয়েছে নয়েছে মা আর কিছু বলতাম পারি। আজ 1 বছর 6 মাস হয়েছে, কোনো ঋণ পরিশোধ করতে পারিনি। উপার্জনক্ষম ব্যক্তি জিল্লাল হোসেনকে হারিয়ে চোখে অন্ধকার দেখছেন তার পরিবারের সদস্যরা। দীর্ঘ 15 বছর বিদেশে কাটালেও আর্থিক সচ্ছলতা ফেরেনি। সরকারের কাছে আমার এটা আবেদন, যদি সরকার আমার ছেলেটারে দেশে আনি দেয়। শাশুড়ি আছে, আমার শ্বশুর আছে,
এই করে আমি কি করে খাবো? শোকে পাথর শামসুল ইসলামের পরিবারও। 7 বছরের ছেলে সন্তানের লেখাপড়া সহ সংসারের খরচ নিয়ে দুশ্চিন্তায় পাগল প্রায় স্ত্রী স্বপ্না বেগম। এখন আমার এই বাল বাচ্চাগুলো আমি কিভাবে চলজুম, কিভাবে খাইম, আমি একটু সাহায্য সহযোগিতা চাই। অবশ্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক। তাদের ডেড বডি বাংলাদেশে আনয়নের জন্য এবং আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ওই পরিবারগুলোকে সহায়তা করব। তারা অসহায় বিদেশ সেখানে গিয়েছিল, তাদের পরিবারের পাশে স্থানীয় এমপি হিসাবে আমরা আছি। ওমানের মাসকাট শহরের কাছে উপকূলীয় সাহাম এলাকায় খেজুর বাগানে ও সাগরে মাছ ধরার শ্রমিক হিসেবে কাজ করতেন আমজাদ হোসেন হৃদয়, জিল্লাল হোসেন ও শামসুল ইসলাম। গত 3 অক্টোবর ঘূর্ণিঝড় শাহিনের আঘাতে 10 মিটার উঁচু জলোচ্ছ্বাসে পানির তোরে ভেসে যান তারা। 2 থেকে 3 দিন পর তাদের 3 জনের মরদেহ উদ্ধার হয়। সময় সংবাদ, লক্ষ্মীপুর। যাতায়াতের সড়ক নেই, রাস্তা নেই, বাতি, উধাও নাগরিক সুবিধা, তবুও নাম সিটি কর্পোরেশন। ঢাকার সঙ্গে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোর এমনই বেহাল দশা। গত কয়েক বছরে শুধুই মিলেছে জনপ্রতিনিধির আশ্বাস, কাজের কাজ কিছুই হয়নি। তবে স্থানীয় কাউন্সিলরের দাবি, অর্থ মন্ত্রণালয়ে টাকা ছাড়া না করায় উন্নয়ন কাজে হাত দিতে পারছেন না তারা। সাদাত রহমতুল্লাহর রিপোর্ট। অতিবৃষ্টিতে নয়, শুষ্ক মৌসুমে সড়কে থাকে হাঁটু পানি, আর বৃষ্টি হলেই পানির নিচে হারিয়ে যায় 2017 সালে ইউনিয়ন ভেঙে সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া 54 নম্বর ওয়ার্ড। খানাখন্দে ঘেরা এটি তুরাগ এলাকার প্রধান সড়ক, তা নিয়ে দুর্ভোগ সাধারণ মানুষের। সব পানি এই যে রাস্তার মধ্যে জমে আছে, নাগরিক কোনো সুযোগ সুবিধা আমাদের নাই। নতুন যুক্ত হওয়া সিটি কর্পোরেশনের অধিকাংশ সড়কই নেই পিচ ঢালাই, নেই সোয়ারেজ লাইন, প্রায় এই এলাকায় ঘটে দুর্ঘটনা। স্থানীয়রা জানান, দিনের বেলা চলাফেরা সম্ভব হলেও রাতে সড়ক বাতির অভাবে থাকতে হয় নিরাপত্তাহীনতায়। দিনে হোক রাতে হোক পথ চলতে যদি সমস্যা হয়, যে কোনো মুহূর্তে একটা লোকে হামলা করতে পারে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের পর দেখা পাওয়া যায় না জনপ্রতিনিধির, বরাবরই মিলেছে শুধুই আশ্বাস। তাই ক্ষুব্ধ স্থানীয়রা নিজেদের অর্থে অনেকেই সারছেন রাস্তার সংস্কারের কাজ। ভোটের সময় তো দেখি কত কাউন্সিলর আসে, রাস্তা হয়ে যেতেছে, এই হইতেছে, এই হইতেছে। নিজস্ব অর্থায়নে জায়গায় জায়গায় সংস্কার করে আমরা এলাকা চলাচলের উপযুক্ত করে রাখছি। তবে স্থানীয় জনপ্রতিনিধির দাবি, টাকা ছাড় না হওয়ায় ব্যাহত হচ্ছে উন্নয়ন কাজ। 4025 কোটি টাকা যে নতুন 18টি ওয়ার্ডের জন্য এই প্রকল্পের বাস্তবায়নটা আমরা হাতে নিতে পারিনি, কারণ আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে অর্থটা ছাড় হয়নি। নতুন যুক্ত হওয়া এসব এলাকার জন্ম ও মৃত্যু সনদ সহ বিভিন্ন প্রশাসনিক কাজেও দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। খাতা কলমে শুধু সিটি কর্পোরেশন, কিন্তু গত কয়েক বছরে ন্যূনতম উন্নয়নের ছোঁয়া লাগেনি এ এলাকায়। দিনের বেলায় খানাখন্দ সড়ক আর রাতের বেলায় ঘুটঘুটে অন্ধকার, এই নিয়ে এলাকার মানুষের বসবাস। সিটি কর্পোরেশনের আশ্বাস নয়, এ এলাকার স্থায়ী উন্নয়ন চায় এলাকাবাসী। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর রূপনগরে খাল দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে খালের জায়গা দখল করে গড়ে তোলা বেশ কয়েকটি টিন শেড ঘর ও দোকান গুঁড়িয়ে দেয়া হয়। দৈর্ঘ্যে 2 কিলোমিটার আর চওড়ায় 60 ফুট রূপনগর খালের 2 পাড়ই দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। রোববার খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালায় উত্তর সিটি কর্পোরেশন। এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় 10 থেকে 15টি টিনশেড ঘর ও দোকান। স্থানীয়দের অভিযোগ, আগে থেকে উচ্ছেদের বিষয়ে তাদের জানানো হয়নি। কোনো নোটিশ দেওয়া না, কোনো জানানো হয় না, ঠিক আছে। এমনি এরা বলছে এটা ভাঙবে এরকম আমরা শুনছি। আগে কিছু বলে নাই আমারে, আগে বলতে আমি সরাই নিতাম। এর আগে আরো 4 বার 6 বার 7 বার 8 বার মতো ভাঙ্গি হয়েছে। তারা তো কাজ ভাঙ্গা কোনো কাজের উদ্যোগ নেওয়া হয় নাই, হালায় রাখছে। ভাঙ্গা একবারে নিয়ে যেতে আমরাও সেপারেট থাকতে পারতাম। আচ্ছা, মানে সব ভাঙ্গা ছোড়া অবস্থা খারাপ, কিছু যা পারছে নিতে পারছে, আর যা না পারে এমনি ফালায় রাখছে। দেখেন কি অবস্থা। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, অবৈধভাবে দখল হওয়া জায়গা উদ্ধারের পর ওয়াকওয়ে, সাইকেল লেন নির্মাণ ও সবুজায়নের আওতায় আনা হবে খালের দুপাড়। তাদেরকে অবশ্যই জানানো হয়েছে, এটা মাইকিং হয়েছে, এটা 2 সপ্তাহ আগে। খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত না হয় এই জন্য ব্রিজের উপরে অবৈধ স্থাপনাগুলো ছিল, এগুলো আমরা আজকে অপসারণ করেছি। কারণটা হলো এই ব্রিজে এই দোকানপাট থেকে ময়লাটা খালে যেয়ে পড়ে। ন্যাশনাল হাউজিং থেকে আমাদের যে 60 ফিট জায়গা বুঝিয়ে দিয়েছে এবং কিছু দিয়েছে আর প্রক্রিয়াধীন। বারবার উচ্ছেদ সত্ত্বেও পুনরায় দখল হয়ে যায় খালের জায়গা। মিরপুরের শিয়ালবাড়ি অংশে কোনো অস্তিত্বই নেই খালের, পুরোটাই করা হয়েছে ভরাট। তবে যে কোনো মূল্যে এসব জায়গা দখলমুক্ত করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।
সাবমেরিন কেবলের মাধ্যমে শিগগিরই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা সহ 16টি চরের 40,000 গ্রাহক। ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে চর কুকরিমুকরি সহ সাগরকুলের চরগুলো। আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে পুরো জেলা। নাসির উদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে জাতীয় গ্রিড লাইন যুক্ত হয়েছে সাগর তীরের চর কুকরিমুকরির ম্যানগ্রোভ বাগানের পাশের উপকেন্দ্রে। সেখান থেকে সবুজ বাগানের বুক চিরে বিদ্যুতের খাম্বাগুলো চলে গেছে হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ গ্রাহকের বাড়ি বাড়ি। কুকরির মতো উপকূলের 8টি ইউনিয়নের প্রায় 10,000 গ্রাহক ইতোমধ্যে সংযোগ নিয়েছেন। নদী ক্রসিংয়ে 5টি স্পটে সাবমেরিন কেবল স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে। বাকি 2টি স্থানে সাবমেরিন কেবলের কাজ শেষ পর্যায়ে। আগামী ডিসেম্বরের মধ্যে দ্বীপ জেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে পল্লী বিদ্যুৎ সমিতি। আমরা একদিন কল্পনা করিনি যে এই দেশে কারেন্ট আসবে। কলকারখানা বা গার্মেন্টস বা ফ্যাক্টরি যে যা করে ওটা করতে পারবে এমন কারেন্ট দিয়া। সাবমেরিন কেবলের সংযোগের মাধ্যমে অন্ধকার যুগের অবসান ঘটিয়ে উন্নয়ন ও আলোর পথে এগিয়ে চলছে এই দুর্গম অঞ্চল। অন্ধকার যুগ থেকে আমরা পরিত্রাণ পেয়ে আমরা আলোকিত কুকরিমুকরি আমরা পেয়েছি। অর্থনৈতিক দিক থেকে এই অফগ্রিড এলাকায় মানে ব্যাপক উন্নতি হচ্ছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি 337 কোটি টাকার এই প্রকল্পটির কাজ আগামী ডিসেম্বরে শেষ হবে। আর সাবমেরিন কেবলে সংযোগ দেওয়া সম্ভব না হয় হাজিপুর, ঢালচর ও চর নিজামের 1350 জন গ্রাহককে সোলার হোম সিস্টেমের মাধ্যমে বিদ্যুতের আওতায় আনা হয়েছে। সময় সংবাদ, ভোলা। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করলেও ভারতের কারণে সংকটে পড়তে হয়েছে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী। রোববার দুপুরে বিনিয়োগ সম্মেলন নিয়ে ডিসিসিআই এর সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাইকারি বাজারে কোনোভাবেই কেজি প্রতি পেঁয়াজের দর 55 টাকার বেশি হতে পারবে না। এদিকে ব্যবসায়ীরা লাভ করবেন, কিন্তু অতি মুনাফার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে এফবিসিসিআই। কয়েক সপ্তাহ ধরেই পেঁয়াজ সহ অস্থির নিত্যপণ্যের বাজারে কেন বাজারে অস্থিতিশীলতা বিরাজ করছে তা খুঁজে বের করতেই রোববার সকালে বৈঠকে বসেন এফবিসিসিআই নেতারা। উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে এক বাজার থেকে আরেক বাজারে দামের পার্থক্য কেন অনেক বেশি হবে, সভার শুরুতেই সেই প্রশ্ন তোলেন সংগঠনটির সভাপতি। কারণ বাজারে যে তরকারির দাম 20 টাকা, এটা গুলশানে নিয়ে বিক্রি করতেছে 40 টাকা। না এটা গুলশানে যাইতে কি 20 টাকা লাগে নাকি? এমন প্রশ্নের জবাবে নিজেদের পক্ষে যুক্তি দাঁড় করালেও অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করার দাবি জানান আমদানিকারক, আড়ত মালিক সহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা। পেঁয়াজটা রাখলে আপনার ওই টাইমে যদি রাখে 1 মণ, এই টাইমে আসে মিনিমাম 12 থেকে 15 কেজি পেঁয়াজ ঘাটতি হয়ে যায়। আমদানি হলে দাম কমে যাবে, আমদানি কম হলে দাম বেড়ে যাবে। যদি বৈধ কারণে বেড়ে থাকে তাহলে তো সমস্যা নাই। বৈধ কারণে না বাড়লে ডেফিনেটলি তার যদি ব্যবস্থা নেন। ঘোষণা করলো সরকার ট্যাক্স কমে যাবে, আজকেই 15 টাকা কমে যাওয়া, তার মানে কি দেয়ার ইজ এ প্রবলেম। এই প্রবলেমটা চলতে দেওয়া যাবে না। সভায় উঠে আসে বাণিজ্যিক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 10.5 টাকা হলেও কেন 17 টাকা করে শোধ করতে হয় দোকান মালিকদের। আমরা যাতে প্রিপেড মিটার পাই, প্রিপেড মিটারলে তো সমস্যা নাই। 17 টাকা আপনার বিদ্যুৎ, এটা আমি জানতাম না। এই যে সিন্ডিকেশনটা সব মার্কেটে আছে, আমরা ওদের বিরুদ্ধে কাজ করব। এদিন দুপুরে ব্যবসায়ীদের আরেক সংগঠন ডিসিসিআই এর এক সংবাদ সম্মেলনে যোগ দিয়ে বাণিজ্য মন্ত্রী জানান, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করলেও ভারতের কারণে সংকটে পড়তে হয়েছে। কোনো জিনিস তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেটা আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পায়, সেটাও কিন্তু আপনাদের বিবেচনায় আনতে হবে। ভারত যখন বন্ধ করে দেয় তখনই আমাদের প্রভাবটা পড়ে। বাজারে চালের ঘাটতি নেই জানান ব্যবসায়ীরা, তবে হঠাৎ করেই নিত্যপণ্যের দাম বৃদ্ধির একটি বড় কারণ হিসেবে সঠিক তথ্যের অভাবকে চিহ্নিত করেন ব্যবসায়ীরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আসন্ন জলবায়ু সম্মেলন COP26-এ ক্ষতিগ্রস্ত দেশের সহায়তা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়ন সহ দেশে নিযুক্ত পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এবং পরিবেশ ও বনমন্ত্রী এ তথ্য জানান। গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন, যেটা বাংলাদেশে যে গ্লোবাল একটা সেন্টার হয়েছে, এটার বিষয়ে রিনিউয়েবল এনার্জি অ্যান্ড এনার্জি এফিসিয়েন্সি, অ্যাডাপ্টেশন টু ক্লাইমেট চেঞ্জ, টু আরবান এরিয়া, ফরেস্ট ম্যানেজমেন্ট, এইসব ব্যাপারে আমরা আলোচনা করেছি। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের প্রায় 19টি উপকূলীয় জেলার 12টি খুব ভালনারেবল, এবং এর ফলে বহু লোক তারা বাড়িঘর
বস্তুচ্যুত হচ্ছে, বাড়িঘর হারাচ্ছে, তাদের ট্রেডিশনাল জব হারাচ্ছে। আমরা আমাদের তথ্য দিয়েছি, বলেছি তোমরা একটা কাজ করতে হবে যে আগামী COP26-এ তোমাদের এনডিসিগুলো এমনভাবে অ্যাগ্রেসিভ ওয়েলে তৈরি করবে যাতে যে গ্লোবাল ওয়ার্মিং 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি না হয়। নতুন প্রজন্মের অঙ্গীকারকে সামনে রেখে অদম্য বাংলাদেশ অবাক বিশ্ব স্লোগানে ৩৫তম সম্মেলনের বর্ণাঢ্য আয়োজন করতে যাচ্ছে ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানা। যুক্তরাষ্ট্রের গেলওয়ার্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর এ সম্মেলন হবে। সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ফোবানার এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী জানান, প্রতি বছরের মতো এবারের সম্মেলনেও বাংলাদেশ থেকে ২০ জনের বেশি শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছেন তারা। এবছর বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করছে ফোবানা। এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি চুক্তি হয়েছে বলেও জানানো হয়। ৩ দিন ব্যাপী এ সম্মেলনে ফ্যাশন শো, বিজনেস লাঞ্চ, বইমেলা, মিউজিক আইডল, ডান্স আইডল, সেমিনার সহ নানা আয়োজন থাকছে। আমরা আমেরিকাতে স্কলারশিপ দিতাম, আমরা এখন বাংলাদেশে চালু করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে একটা MOU সাইন করেছি। দেশের বাইরে এই একটি ভিনদেশীয় সাংস্কৃতিক পরিমণ্ডলে আমরা আমাদের প্রিয় মাতৃভূমির আমরা সেখানে আমাদের কালচারটিকে আমরা ধরে রাখবার জন্য চেষ্টা করছি। করোনা মহামারীর মধ্যে যুক্তরাষ্ট্রে চাকরি ছেড়েছেন লাখ লাখ মানুষ, কর্মহীন হয়েছেন আরও অনেকে। এমন অবস্থায় বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্ক শহর ছেড়ে প্রবাসী বাংলাদেশিরা নতুন বসতি গড়েছেন নায়াগ্রা ফলস খ্যাত বাফেলোতে। শহরটির ব্যবসা বাণিজ্যে, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরব উপস্থিতি বাংলাদেশের। নিউ ইয়র্কের বাফেলো থেকে বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। বিশ্বের দীর্ঘতম জলপ্রপাত, বিশ্ববিদ্যালয় আর ক্রমবর্ধমান জনগোষ্ঠীর কারণে যুক্তরাষ্ট্র জুড়ে সুপরিচিত নিউ ইয়র্কের বাফেলো শহর। নিউ ইয়র্ক থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থান কানাডার সীমান্তবর্তী এই শহরটির। তবে করোনা মহামারীর মধ্যে এই শহর হয়ে উঠেছে বাংলাদেশিদের নতুন ঠিকানা। প্রায় ৭০,০০০ বাংলাদেশির বসবাস এখানে, যাদের সিংহভাগই এসেছেন গেল ৫ বছরে। মাস ৬ আগে আমি এখানে আসছি বাফেলো সিটিতে। তো আসার পরে আসলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখানে আসলেই খুব ভালো লাগে। আমি কিছু বছর ধরে এখানে আছি এবং যখন থেকে আছি আমি তখন থেকে অনেক বাঙালি ছিল না, বাট এখন মোটামুটি বছর দুয়েক হলো অনেক বাঙালি এখানে আসছে। বাফেলোয় বসবাসকারীদের বেশিরভাগই অভিবাসী, তাদের অনেকেই আবার প্রায়ই নানা ধরনের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন। নতুন বসতি স্থাপনকারী প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তা দিতে এখানে কার্যক্রম শুরু করেছে নিউ ইয়র্কের আইনি প্রতিষ্ঠান ছেত্রী অ্যাসোসিয়েটস। স্থানীয় সময় শনিবার ল ফার্মটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন বাফেলো সিটির মেয়র বাইরন ব্রাউন। এখানে প্রায় 50,000-এর বেশি বাংলাদেশি বসবাস করছেন। এই বাংলাদেশিদের সেবা দেওয়ার জন্য আমরা ছেত্রী অ্যাসোসিয়েটস বাফেলোতে আমাদের প্রথম অফিস উদ্বোধন করছি আজকে। বাফেলোয় গ্রোসারি, রেস্টুরেন্ট সহ নানা ব্যবসায় জড়িত হচ্ছেন বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আইটি প্রশিক্ষণ ইনস্টিটিউট পিপল অ্যান্ড টেকও শাখা খুলতে যাচ্ছে এখানে। উদ্দেশ্য প্রবাসীদের উন্নত বেতনের চাকরি পাইয়ে দেওয়া। যারা $30,000 চাকরি করছে, কখনো চিন্তাও করতে পারেনি যে $50,000 উপরে বছরে ইনকাম করতে পারবে, এখন তারা $150,000 ইনকাম করতে পেরেছে। সেই সুযোগটা আমি এই বাফেলোবাসীদেরকে দিতে চাই। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও পিছিয়ে থাকছে না বাফেলো। কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করতে বাংলাদেশ থেকে আসছেন বহু শিল্পী, আর এসব অনুষ্ঠানে দর্শক সমাগমও হচ্ছে চোখে পড়ার মতো। করোনা মহামারীর মধ্যে অনেকেই বেকার হয়ে পড়েছিলেন। বলা যায় এই সময়টাতেই অনেক বাংলাদেশি এই বাফেলোতে বসতি করেন, আর তাদের আগমনে এখন মুখর, শান্ত, নিবিড়, প্রাকৃতিক সৌন্দর্যের এই শহর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নায়াগ্রা ফলস, বাফেলো, নিউ ইয়র্ক। করোনার বিধিনিষেধ শিথিল করায় মালয়েশিয়ায় আজ থেকে শতভাগ যাত্রী নিয়ে চলছে গণপরিবহন। সরকারের এমন সিদ্ধান্তে খুশি দেশটিতে বসবাসরত প্রবাসীরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ 9 মাসের টানা লকডাউনের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে মালয়েশিয়া। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, খুলে দেওয়া হয়েছে সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান। একই সঙ্গে দেশটির 90%-এরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ দ্বিতীয় ডোজের করোনার টিকা নিয়েছেন।
2 ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের জন্য খুলে দেওয়া হয়েছে আন্তঃরাজ্য ভ্রমণের বর্ডার। এছাড়াও আগামী মাস থেকে সব ধরনের স্কুল খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। এদিকে আজ থেকে মালয়েশিয়ার পুত্রজায়া, সেলাঙ্গর, কুয়ালালামপুর ও মেলাকায় ন্যাশনাল রিকভারি প্ল্যান 3য় ধাপ থেকে 4র্থ ধাপে উন্নীত করা হয়েছে। এখন থেকে শতভাগ যাত্রী নিয়েই চলাচল করতে পারবে গণপরিবহন। করোনাকালীন সময়ে দেশটিতে বিভিন্ন আইনি জটিলতায় 250 শতাধিক বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এখন ক্রেতাশূন্য বাংলাদেশি অধ্যুষিত সেই মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। এদিকে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা আশা করছেন দীর্ঘদিন লকডাউন থাকার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অচিরেই কাটিয়ে উঠবেন তারা। মালয়েশিয়ান সরকার উদ্যোগে আমাদের রেন্টালের 30 থেকে 50% রেন্টাল মকুব করেছে। স্বস্তি ফিল করতেছি। আমাদের বাংলাদেশি প্রবাসীরা যারা এখানে মালয়েশিয়াতে থাকে তারা আস্তে আস্তে আসা শুরু করছে এবং আমাদেরকে সাপোর্ট শুরু করছে, আলহামদুলিল্লাহ। এদিকে দেশটিতে রোববার পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন 23,79,466 জন, মারা গেছে 27,858 জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 22,61,289 জন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। প্রতি বছর বাংলাদেশ ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক বাংলাদেশি পাড়ি জমান সুইডেনে। তবে সম্প্রতি সুইডেনে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে সে দেশের সরকার। এতে কমেছে ইউরোপের অন্যান্য দেশ থেকে সুইডেনে আসা অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি সংখ্যা। শফিউল আলমের রিপোর্টে বিস্তারিত। উন্নত জীবন আর ভালো উপার্জনের আশায় অভিবাসীদের অন্যতম পছন্দের দেশ উত্তর ইউরোপের সুইডেন। দেশটিতে প্রতি বছর বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক অভিবাসী প্রত্যাশী পাড়ি জমান। বিগত বছরগুলোতে ইউরোপের অন্যান্য দেশ থেকে স্থায়ী বসবাসের জন্য অনেক বাংলাদেশি চলে আসেন সুইডেনে। তবে করোনা মহামারীর কারণে কমেছে সে সংখ্যা। নতুন আইন অনুসারে সুইডেনে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীর আর্থিক কর্মকাণ্ড খতিয়ে দেখা হবে। এছাড়াও নিশ্চিত করতে হবে পর্যাপ্ত আবাসন ব্যবস্থা। এমন বেশ কিছু নতুন শর্ত আরোপ করায় ইউরোপের অন্যান্য দেশ থেকে সুইডেনে আসা বাংলাদেশিদের সংখ্যা কমেছে। শুধু তাই নয়, অভিবাসন নীতিমালায় কড়াকড়ি আরোপের কারণে অনেকেই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন, অনেকে আবার দীর্ঘদিন বসবাসের অনুমতি পাওয়ার অপেক্ষায় রয়েছেন। কাগজ জমা দিলাম, জমা দেওয়ার পর 15 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কেস অফিসার পড়েনি। আর কেস অফিসার পড়ার পর কাগজ পাইলেও পার্মানেন্ট পাইতে অনেক সময়ের ব্যাপার। আমরা যারা আগে আসছি খুবই ইজি ছিল, এখন যারা আসতেছে তাদের জন্য 5 বছরই কাজ করতে হবে এবং পার্মানেন্ট জবও থাকতে হবে। এদিকে সুইডেনে এখনও অনেক দক্ষ কর্মীর পদ খালি রয়েছে। দক্ষ কর্মী সংকট দূরীকরণে প্রয়োজনে কম সুইডিশ ভাষা জানা কর্মীদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে সুইডেন জব এজেন্সি। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন।